হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আমি তিশা, বাংলাদেশ ঢাকাতে থাকি। এতটুকু পরিচয় আপাতত যথেষ্ট। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, ইন্টারেস্টিং অনেক কিছু পাবেন এবং আমার পরিচয়টাও আমি দিতে থাকবো আস্তে আস্তে। আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা ভালোই এন্টারটেইন হতে পারবেন এবং ভালো লাগবে আশা করছি। আর হ্যাঁ, এইটা কিন্তু আমার ফার্স্ট ভ্লগ। আমার দৌড়াদৌড়ি, লাফালাফি দেখে আবার কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন না। আমি এরকমই। আমি একটু চঞ্চল বা দ্রুত টাইপের মেয়ে। কিন্তু হ্যাঁ, আমি চঞ্চল এবং দ্রুত টাইপের মেয়ে হলে কী হব? আমার মনটা কিন্তু অনেক ভালো, অনেক সরল সোজা আমি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের ভিডিওতে। তো দুদিন আগে আমরা ঘরে বসে বসে একটা প্ল্যান করি যে আমরা কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা আমরা বুঝতে পারছিলাম না। সকাল থেকে ভাবতে ভাবতে তারপর আমরা বের হয়ে যাই মেট্রো রেলের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা মেট্রো স্টেশন থেকে আমরা ভাববো যে কোথায় যাব বা কোথায় যাব না। এইরকম কিন্তু অনেক ভালো লাগে যে আগের থেকে কোনো প্ল্যান থাকবে না, হুট করে বের হয়ে আমরা ঠিক করব যে কোথায় ঘুরতে যাব। তারপর আমি কিছু ফুল ছিল আমার হাতে। হ্যাঁ, সেই দিন কিন্তু রোজ ডে ছিল, কিন্তু আমি তখনও পর্যন্ত জানতাম না যে সেই দিন রোজ ডে ছিল। আমি বাসায় আসার পর তারপরে জানতে পেরেছি। তারপরে আমরা চলে আসলাম মেট্রো স্টেশন, আমরা চলে যাচ্ছি ওপরে। তারপর ওপর থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে আমরা থার্ড ফ্লোরে গিয়ে মেট্রোতে চড়বো। তারপরে এই তো আমরা মেট্রোতে উঠে চলে যাচ্ছি ঢাকার বিজয় সরণিতে। আমরা ওইখানে বসেই আমরা ডিসাইড করেছিলাম যে বিজয় সরণির আমরা আর্ট গ্যালারিতে যাব। এখন মেট্রোতে উঠে মানে বাইরের ভিউটা এত সুন্দর ছিল, কিন্তু মেট্রোতে ওই দিন এত জ্যাম ছিল যে বসার জন্য আমরা সিটই পাই নাই। সারাটা রাস্তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু তাও ভালো লাগে। এই ঢাকার রাস্তায় যদি আমরা মেট্রো ছাড়া বাসে যাই, এত জ্যাম এত জ্যাম যে আমাদের হাল না যে হাল হয়ে যেত। তার থেকে ভালো আমরা মেট্রোতে করে 15 মিনিট বা 15 থেকে 17 মিনিটের মধ্যে চলে এসেছি। কিন্তু বাসে আসলে আমাদের অলমোস্ট 2 ঘন্টা লাগতো। আর আমি কিন্তু একা আসিনি, আমাদের পাশের বাসার একটা ভাইয়া ভাবি এবং তার মেয়ের সাথে এসেছি। আমি আর ওর নাম হচ্ছে সিমরান। আমি আর সিমরান মজা করতেছিলাম, এই প্লেন কি আমাদের নিয়ে যাবে? আমরা কি বিদেশে চলে যাব? এই প্লেন কি উঠতে পারবে? এই নিয়ে আমি আর সিমরান অনেক হাসাহাসি করতেছিলাম। আর আমাদের যে গন্তব্যস্থান ছিল ওইটা মেট্রো স্টেশন থেকে অনেকটাই কাছে। আমরা হেঁটে হেঁটে প্রায় 5 মিনিটের ভেতরেই পৌঁছে গিয়েছিলাম। আর বাইরে থেকে দেখেই কেন জানি না আমার অনেক ভালো লাগছিল, আর ওই কাজগুলো মন চাচ্ছিল আমি ইট ছুঁড়ে ছুঁড়ে ভাঙি। আমি জানি না কেন এরকম আমার হাস্যকর জিনিস মাথায় আসে, কিন্তু আমার অনেক ইচ্ছে করছিল ওই কাজগুলো ভাঙতে। তারপর একটু হাঁটতে আমি অবাক হয়ে যাই, ওমা এই দুজন আবার কে দাঁড়িয়েছে। তারপর ভাবলাম যে আমাদের বাংলাদেশের আর্মিদের স্কেচ বা স্ট্যাচু বানিয়ে রাখছে। মানে ফার্স্ট দেখাতে এত রিয়েলিস্টিক লাগতেছিল। তারপর ভিতরে ঢুকতেই চোখে পড়লো ঝুলন্ত আর্মি। আমি লিটারেলি অবাক হয়ে গেছিলাম যে এগুলো কি আসল নাকি নকল। মানে এত সুন্দর লাগতেছিল, আমি তো ভাবছি এগুলাই নাকি আসল। আর এই সৈনিকের মতো একে দেখে তো আমি পুরো ক্রাশ খেয়ে গিয়েছি। না বাবা, আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে ঘুরছি জানলে আমাকে তো ভিতরেই ঢুকতে দিত না ওনারা। এটা হচ্ছে কাম। ও মা, চলেই গেল। এইগুলো হচ্ছে প্রাচীনকালে যেগুলো হচ্ছে অস্ত্র শস্ত্র ছিল ওগুলা। এগুলো ভাবছি আমার এক্সের বাড়িতে একদিন হামলা করবো এগুলা নিয়ে। যদিও আমার এক্সের সাথে কোনো শত্রুতা নেই, তারপরেও তুই কেন আমাকে ছেড়ে গেলি, এই অভিযোগে আমি তাকে মারবো। তারপর অনেকগুলো বন্দুক, হ্যাঁ এগুলো কিন্তু রিয়েলিস্টিক, এগুলো কিন্তু নকল না। হ্যাঁ, এই আর্ট গ্যালারিতে আমাদের বাংলাদেশ আর্মিদের যত ইউজ মানে ওনারা যা যা ইউজ করে ওগুলাই ছিল। তারপর আমি একটু আমার ক্লিপ নিয়ে, এটা কি, এটা আমি মানে বুঝতে পারতেছিলাম না, এটা হয়তো বা কামান টামান হবে, নতুন ডিজিটাল কামান। ভাই, গ্লাসগুলো দেখলেই শুধু ভাঙতে ইচ্ছে করে। যাকগে, অনেক দেখলাম ওইগুলো। এখন একটু আমরা প্লেনের কাছাকাছি আসি, মানে যেই বিমানগুলো দিয়ে হচ্ছে হামলা চালাতো বা ওই আর্মিদের, আমি নিজেও জানি না এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে যে চোখই ফেরানো যায় না। মানে এক একটা জিনিস এত নিখুঁতভাবে ওনারা তৈরি করছে। কিন্তু এখানে ঢোকার জন্য কিন্তু অনেক সিকিউরিটি মেনটেন করতে হয়। বাইরের খাবার বা কি মানে কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না। তারপরে হচ্ছে আপনার যারা ধূমপান করে, যারা সিগারেট রাখে, ম্যাচ, এগুলা কিচ্ছু অ্যালাউ না এখানে। আমাদের যখন চেকিং করা হচ্ছিল তখন একটা ছোট বাবু এবং তার মা হয়তো আসছিল। ছোট বলতে হচ্ছে 2-3 বছর হবে এরকম।
তো ওর মা ওর জন্য কেক বা জুস টুস নিয়ে যাচ্ছিল, তো ওগুলাও অ্যালাউ করেনি, ওগুলো ফেলে দিতে হয়েছে। মানে এমন একটা সিস্টেম করতো যে এগুলা বাহিরে রেখে যাবে বা বের হয়ে আসার পর ওনাদেরকে আবার দিয়ে দেবে, কিন্তু না, ওনারা ডিরেক্ট ওইটা মানে অ্যালাউ তো করবেই না, ওইটা পরবর্তীতে মানে নিবে যে এরকম কোনো ফ্যাসিলিটি রাখে নাই ওনারা। কিন্তু তাদের সিকিউরিটির দিক দিয়েও তারা ঠিকই আছে, কারণ ভেতরে যদি কিছু হয়ে যায় বা কোনো গন্ডগোল কোনো কিছু হয়, তার জন্য তো দায়ী তারাই থাকবে, তাই না? আর এটা মূলত ছিল বাংলাদেশে আর্মিদের বিভিন্ন ধরনের যা যা করে অস্ত্র বা যুদ্ধ বিমান, মানে তাদের লাইফের তাদের যা যা লাগে সব ছিল এইখানে তো সিকিউরিটি থাকবেই। আর যারা নাকি সার্চ করতেছিল তারাও আর্মি ছিল, মানে সবাই ওইখানে যারা দায়িত্বে ছিল তারা আর্মিই ছিল। এই ফ্রেমটা আমার অনেক ভালো লেগেছিল, কারণ এটা আমাদের বাংলাদেশে যারা আমাদের রক্ষা করে, সহযোগিতা করে এবং সেবা করে থাকে তাদেরকে নিয়ে একটা ফ্রেম ছিল। এইটা ছিল মূলত মেবি একটা ট্যাঙ্ক। আমার দেখে মনে হচ্ছিলো যে এটা খুবই পুরনো একটা ট্যাঙ্ক হবে। তারপর চলে আসলাম ওইখান থেকে একটু বেরিয়ে রিল্যাক্স ফিল করতে। কিন্তু ভাই, এই কাজগুলো দেখলে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। আমার এত স্যাটিসফাই লাগে যে কি বলবো। আর নিজের এই নৌকাটা দেখে ইচ্ছে করতেছিল যে আমি ওইখানে উঠে বসি, তারপর আমি নদীতে চলে যাই, মানে এত সুন্দর ছিল। তারপর এদিকে ছিল কিছু আর্মিদের স্ট্যাচু। একটু হেঁটে আসতেই দেখলাম যে এখানে একটা ছেলে গেম খেলতেছে। ওকে দেখে আমারও ইচ্ছে করতেছিল যে আমিও যাই, কয়েকটা শ্যুট করে আসি, কিন্তু তা আর হলো কই। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম। এই পরিবেশটা না অনেক অন্ধকার ছিল। আর এইটা আমাদের যে বাংলাদেশের 25শে মার্চ ছিল, যেটাকে আমরা কালরাত্রি বা গণঅভ্যুত্থান বলে থাকি, ওই থিমে পুরাটা ডেকোরেশন করা হয়েছিল। এত সুন্দর ছিল, এটা অনেক ইন্টারেস্টিং ছিল। তারপর হঠাৎ করে ভাবি বললে, এই তিশা, তোমার বয়ফ্রেন্ড ফোন করেছে। দৌড়ে গেলাম, ওমা। তারপরে চিন্তা করলাম আমার তো বয়ফ্রেন্ডই নাই, তাহলে কে ফোন করলো? তারপরে দেখি আমার বাবা ফোন করেছে যে কখন আসবো। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম যে দেখি আরও ইন্টারেস্টিং কিছু দেখতে পাই কিনা। তারপরে দেখি কি, আমাদের বাহিরেই বের করে দিল। আবার লেখা ছিল যে একবার বাহিরে বের হলে ভেতরে আর ঢোকা যাবে না। তারপর আমরা কি করব, ভরাক্রান্ত মন নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম দিনের বেলা চাঁদ উঠছে। তারপরে আমরা হাঁটলাম, হাঁটতে হাঁটতে একটু ভিডিও নিলাম। আর ভাবতেছিলাম যে পরিবেশটা কত সুন্দর ছিল, ভেতরে আরও কিছু দেখতে পারতাম, কিন্তু আমাদের বাইরেই বের করে দিল। দিনটাই পুরো মাটি হয়ে গেল। আমাদের এখন ইচ্ছা ছিল না আমরা বের হয়ে যাব, বের হওয়ার পর আমাদের আর ঢুকতেই দিল না। আর এত সুন্দর একটা ছিল, এটা মসজিদ ছিল বেসিক্যালি, এখানে সবাই নামাজ পড়তেছিল। তারপর আর কি করার, আমরা বাইরে বের হয়ে আসলাম, খুঁজতেছিলাম যে ফুচকা কোথায়। বাইরে ঘুরতে বের হবো আর ফুচকা খাবো না, তার তো হতেই পারে না। ফুচকা হচ্ছে আমার ইমোশন। আর এদিকে আমি যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছি, তারপর আমার ফুচকার প্লেট আমার হাতে আসছে না। আমার যে মনটা খারাপ লাগছিল যে কখন আমি খাবো। তারপর দেখলাম যে হাওয়াই মিঠাই যাচ্ছিলো, হাওয়াই মিঠাই কিনেছিলাম, কিন্তু আমি খাইনি, কারণ ফুচকা খাওয়ার পর মিষ্টি কিছু খেলে আমার কেন জানি না ফুচকার যে টেস্টটা ওইটা আর চলেই যায়। তারপর ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই। এইখানে একটা ঝালমুড়ি ছিল, তো ওনার কাছ থেকে আমরা একটা ঝালমুড়ি নিয়ে নিই। আমি ঝালমুড়ি খেতে খেতে একটু ঢং করছিলাম। আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে আঙ্কেলকে বললাম যে একটু ঝালটা বাড়িয়ে দিবেন। উনি এত পরিমাণে ঝাল দিছে যে আমি খাওয়ার পরে আমি লিটারালি বসে থাকতে পারতেছিলাম না। তারপরে বাধ্য হয়ে বললাম কি যে আমি আইসক্রিম ছাড়া থাকতেই পারবো না। তারপর দেখলাম পুতুলের মতো একটা বাচ্চা মাশাল্লাহ রোড পার হয়ে যাচ্ছে বাবার সাথে মেবি। তারপর আমার আইসক্রিম চলে আসলো, আইসক্রিম খেয়ে তারপর না আমি শান্তি পেলাম। তারপর আমরা চলে গেলাম বাসের উদ্দেশ্যে। আমরা আবার মেট্রো স্টেশন চলে আসলাম, মেট্রোতে চলে যাব, কারণ বাসে যাওয়া আমাদের জন্য পসিবল না। আজকে আমরা প্রচুর ঘুরেছি, অনেক হাঁটাহাঁটি করেছি, তো আজকের জার্নি আমাদের এই পর্যন্তই ছিল। বাই বাই।